আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাণপ্রিয় শিক্ষার্থী, আশা করি অনেক অনেক ভালো আছেন। অসংখ্য ধন্যবাদ আরো একবার আমার সাথে যুক্ত হওয়ার জন্য। আজকের ক্লাসে আমরা হিসাব বিজ্ঞান নবম দশম শ্রেণীর বইটির পৃষ্ঠা 47 অর্থাৎ চতুর্থ অধ্যায়ের যে বোর্ড প্রশ্ন, সেই বোর্ড প্রশ্ন আজকে 4 নং সৃজনশীল প্রশ্নের উত্তর করব। তো পুরো ক্লাসটা মনোযোগের সাথে দেখো একটু এন্ড বোঝার চেষ্টা করো। তার মধ্যে ছোট্ট একটা কাজ করে ফেলো। যদি আমার ইউটিউব চ্যানেলে যদি তুমি প্রথম হয়ে থাকো একবারে, তাহলে চ্যানেলটা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে ফেলো এবং প্রত্যেকটি ভিডিও আশা করি তুমি দেখবে। নিয়মিত যদি ভিডিও দেখো তাহলে আমিও ভিডিও দেওয়ার সাহস পাবো এবং আমার মনও চাইবে নিয়মিত ভিডিও আপলোড দেওয়ার। প্রচুর পরিমাণে কমেন্ট করতে হবে এবং বন্ধু বান্ধবের কাছে ভিডিওগুলো শেয়ার করতে হবে যাতে করে সবাই দেখতে পারে। তাতে করে হবে কি, আমার সদস্য সংখ্যা যত বাড়বে এবং সাবস্ক্রাইবারের সংখ্যা যত বাড়বে ততই কিন্তু আমি কাজ করব আরো দ্রুত গতিতে। সো পুরো বই কমপ্লিট করে দেবো ইনশাল্লাহ। এবং শুধু বই না, আরো ইম্পর্টেন্ট সৃজনশীল কিভাবে প্রশ্ন হবে, কোথা থেকে প্রশ্ন হয়, কোন এমসিকিউ গুলো করতে হবে, সবকিছু নিয়ে আলোচনা হবে। সো একটা লং টাইম এসএসসি পরীক্ষা, সো এই এসএসসি পরীক্ষা পর্যন্ত অবশ্যই আমার সাথে থাকবে আশা রাখি। তো প্রথমে বলছে মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ। তো আমরা সচরাচর যেটা বুঝে থাকি, মূলধন জাতীয় ব্যয় হচ্ছে স্থায়ী সম্পদ ক্রয় সম্পর্কিত, মানে কোনো স্থায়ী সম্পদ ক্রয় করলে যে টাকাটা চলে যায় সেটাই হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। তো এই স্থায়ী সম্পদ ক্রয় সম্পর্কিত এন্ট্রি আমরা খুব কমই পেয়ে থাকি, হয়তো একটা দুইটা। তবে স্থায়ী সম্পদের মধ্যে কোনটা কোনটা আসবে সেটাও কিন্তু মাথায় রাখতে হবে, যে কোনটা কোনটা আসবে স্যার স্থায়ী সম্পদের মধ্যে। স্থায়ী সম্পদ তো অনেকগুলোই আছে, তাই না? তো স্থায়ী সম্পদ আসবাবপত্র হতে পারে, দালান কোঠা হতে পারে, অফিস সরঞ্জাম হতে পারে, কম্পিউটার হতে পারে, অফিসের গাড়ি হতে পারে, যে কোনো কিছু হতে পারে স্থায়ী সম্পদ দীর্ঘমেয়াদী যেগুলো। তো দেখো, ব্যবসায় মূলধন আনায়ন এটা না, পণ্য ক্রয় এটা না, বাট্টা প্রাপ্তিও হবে না, বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্রয়, এই যে বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্রয় এটা হচ্ছে কি একটা মূলধন জাতীয় ব্যয়। তারপর কি আছে, বিনিয়োগের সুদ প্রাপ্তি, আসবাবপত্র বিক্রয়ের জনিত লাভ, এটা কিন্তু না, আবার এটা আসবাবপত্র কিন্তু ক্রয় না। আমদানি শুল্ক পরিশোধ, ব্যবসায়ের জন্য ফ্রিজ ক্রয়, দেখো এই দুটোই কিন্তু স্থায়ী সম্পদ। সো এটা মাথায় রাখবা, কোন স্থায়ী সম্পদ দীর্ঘ সময়ের জন্য প্রতিষ্ঠানে ক্রয় করা হলে সেটাই কিন্তু মূলধন জাতীয় ব্যয় হবে। সেটা কি হবে? মূলধন জাতীয় ব্যয়। তো আমরা এখানে যেভাবে লিখবো, প্রথমে আমরা একটা শিরোনাম দিব, এটা হচ্ছে ক নাম্বার। হ্যাঁ, ক নাম্বারটা উপরে ছকের উপর লিখে দিব, মূলধন জাতীয় ব্যয়। তো মূলধন জাতীয় ব্যয় কি কি আছে তাহলে? বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্রয়, বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্রয় 4 লক্ষ টাকা। তারপর আছে কি, অফিসের জন্য ফ্রিজ ক্রয়, তাহলে ফ্রিজ ক্রয় কত টাকা? 75,000 টাকা। 75,000 টাকা, দুটো একসাথে যোগ করে দাও, 4,75,000 টাকা। ওকে, এটা হচ্ছে মোট মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ, ক নং প্রশ্নের উত্তর যেটাকে বলি। তারপর যাই আমরা খ নাম্বারে যাই। দেখো খ নাম্বারে বলছে কি, যে মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ। কি বলছে? মুনাফা জাতীয় আয় ও ব্যয়ের পরিমাণ, অর্থাৎ মুনাফা জাতীয় ব্যয়। তো আমরা এখানে মুনাফা জাতীয় আয়ের পরিমাণ লিখবো, মুনাফা জাতীয় আয়। তারপর লিখবো কি, মুনাফা জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ, তাহলে মুনাফা জাতীয় ব্যয়। ওকে, দুটো শিরোনাম দিলাম। এখন আমরা যেটা করব, এই মুনাফা জাতীয় আয় ও ব্যয়গুলো এখান থেকে খুঁজে বের করে জাস্ট টাকাগুলো লিখে যোগ করে দিব, তাহলে হয়ে গেছে। অধ্যায়টা একদম বোনাস তোমাদের জন্য, বুঝছো? ওকে, তো এখন এই মুনাফা জাতীয় আয় কোনগুলো একটু দেখো। ব্যবসায়ের জন্য মূলধন আনয়ন, এটা মালিক দিছে, মালিককে পরিশোধ করতে হবে, সো এটা আয় না। পণ্য ক্রয় একটা ব্যয়, বাট্টা প্রাপ্তিটা একটা আয়, 5,700 টাকা বাট্টা প্রাপ্তি। মুনাফা জাতীয় আয়, বাট্টা প্রাপ্তি কত টাকা? 5,700 টাকা। ওকে, তারপর আছে কি, বিনিয়োগের সুদ প্রাপ্তিও কিন্তু একটা আয়, বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্রয় একটা মূলধন জাতীয় ব্যয়। তো বিনিয়োগের সুদ প্রাপ্তি, দেখো এখানে একটু কাহিনী আছে। আমরা এই টাকাটা 5,700 টাকা ডান কলমে লিখব, 5,700 টাকা। ওকে, এবার দেখো বিনিয়োগের সুদ প্রাপ্তি, দেখো 2016 সালের 50%। খেয়াল করো ব্যাপারটা, খেয়াল করো। বলছে 2016 সালের 50%, মোট 40,000 টাকা পাইছে। তো বিনিয়োগের সুদ আমি পাইছি কত টাকা? 40,000। তো এই বছর, মানে আমি যে বছর অঙ্ক করতেছি, এই বছরের জন্য কত পাইছি, বা এই মাসের জন্য কত পাইছি, যে মাসে আমি অঙ্ক করতেছি, আমরা যে বছর অঙ্ক করতেছি, যে মাসের অঙ্ক করতেছি, ওই বছরেরটা হচ্ছে আয়। আর বিগত কিংবা অগ্রিম, যদি বলো যে আমি 2020 সালের অঙ্ক করতেছি, তাহলে যদি 2019 সালের টাকা হয়ে থাকে সেটাও বাদ যাবে, 2021 সালের টাকা হলে সেটাও বাদ যাবে। শুধুমাত্র 2020 সালের টাকাটা আয় কিংবা ব্যয় হিসেবে গণ্য হবে, মুনাফা জাতীয় আয় কিংবা ব্যয় হিসেবে। বোঝাতে পারছি? তাহলে দেখো আমি অঙ্ক করতেছি 2017 সালের, তাহলে এখানে বলছে 2016 সালের 50%, মানে এই 40,000-এর মধ্যে 20,000 টাকা গত বছরের, তাহলে ওটা তো আমার আয় হয় নাই, ওটা গত বছরের টাকা, গত বছর আয় হয়েছিল, এটা গত বছর লিখেছিলাম, এই বছরে এসে লেখা যাবে না, কারণ এই বছর এটা আয় হয় নাই। সো 20,000 টাকা হবে। তো এখানে কি লিখবো? বিনিয়োগের সুদ, এভাবে লিখবো, বিনিয়োগের সুদ
40,000, দেখো 40,000, তারপর বাদ দিব 2016 সালের 20,000 টাকা 50%। বুঝছো কি বলছি? 40,000 টাকার উপর 50% মানে অর্ধেক করলে কত হয়? 20,000 টাকা। তারপর কি বলছে? আসবাবপত্র বিক্রয়জনিত লাভ। এটা আসবাবপত্র বিক্রয়জনিত লাভ কিন্তু মূলধন জাতীয় আয়, কোনো স্থায়ী সম্পদ বিক্রি করে সেখান থেকে আয় হয়েছে। মূলধন জাতীয় একটা কাজ, সেখান থেকে আয় হয়েছে, তাহলে মূলধন জাতীয় আয়। আমদানি শুল্ক হবে না, ব্যবসায়ের জন্য ফ্রিজ ক্রয় হবে না, ব্যাংক হতে ঋণ গ্রহণ, এটা মানে প্রাপ্তি, মূলধন জাতীয় প্রাপ্তিটা হবে না। পণ্য বিক্রয় করে 7,30,000 টাকা, তাহলে লিখবো পণ্য বিক্রয়, এটা একটা আয়। পণ্য বিক্রয় নিয়মিত ঘটে, পণ্য বিক্রয়, তাহলে পণ্য বিক্রয় কত? 7,30,000 টাকা, 7,30,000 টাকা। তারপর দেখো বীমা সেলামি আসবে না, বীমা সেলামি একটা খরচ। শিক্ষানবিশ সেলামি হচ্ছে একটা আয়। কি বলছি? শিক্ষানবিশ সেলামি, তাহলে এখানে লিখবো শিক্ষানবিশ সেলামি, শিক্ষানবিশ সেলামি। তো শিক্ষানবিশ সেলামি কি আছে? 40,000 টাকা। আমি একটু লিখে নিই, তারপর বোঝাচ্ছি। 40,000 টাকা। দেখো শিক্ষানবিশ সেলামিটা কি, শিক্ষানবিশ সেলামি কি সেটা আগে জানতে হবে। এন্ট্রি আছে, যেটা বুঝো না সেটা আমাকে জিজ্ঞাসা করতে পারো কমেন্টে, যে স্যার এই নামটা দ্বারা কি বোঝায়, এটা আসলে ঘটনাটা কি, এর কাহিনীটা কি। শিক্ষানবিশ সেলামি হচ্ছে তোমার প্রতিষ্ঠানটাতে একটা ছেলে কাজ শিখতেছে, তো সে কাজ শিখতেছে, তার কাছ থেকে তুমি টাকা নিচ্ছ তোমার প্রতিষ্ঠানে, মানে কাজ শেখার বিনিময়ে, শেখানোর বিনিময়ে তার কাছ থেকে টাকা নিচ্ছ, এটা কিন্তু একটা আয় হচ্ছে। শেখানোর বিনিময়ে টাকা নিচ্ছি, কাউকে শেখানোর বিনিময়ে, আমার সাথে বলতে পারো, কাউকে শেখানোর বিনিময়ে টাকা নিলে শিক্ষানবিশ সেলামি, আর কাউকে শেখানোর বিনিময়ে তাকে আরো টাকা দিলে সেটা শিক্ষানবিশ ভাতা। মনে করো তোমার প্রতিষ্ঠানে কেউ একজন কাজ শিখতেছে, তো তাকে তুমি প্রতি মাসে কিছু কিছু টাকা দাও, মানে কাজ শিখলেও টাকা দাও, কাজ শিখতেছে তাতে তো তোমারও কিছু হচ্ছে, তাই না? তো সেই হিসেবে তুমি তাকে কিছু দাও, এটা হচ্ছে শিক্ষানবিশ ভাতা। তাহলে কাউকে শেখানোর বিনিময়ে প্রতিষ্ঠান টাকা পেলে সেটা হচ্ছে শিক্ষানবিশ সেলামি, আর প্রতিষ্ঠান শেখানোর বিনিময়ে যদি কারো টাকা দিতে হয় উল্টা, তাহলে সেটা শিক্ষানবিশ ভাতা। তো এইখানে 40,000 টাকা হচ্ছে তোমার শিক্ষানবিশ সেলামি পাইছে, 40,000 টাকা। কিন্তু এর মধ্যে বলছে যে গত বছরের 75%, তো গত বছরেরটা তো গত বছরের আয়, এই বছর কেন আসবে? গত বছরের আয় তো এই বছর আমি দেখাতে পারবো না, তাহলে আমাকে কি করতে হবে? গত বছরেরটা বাদ দিতে হবে, শুধু এই বছরের আয় কত। তো এই 40,000 টাকার উপরে 40,000 টাকার 75% করো, কত হয়? আমি ক্যালকুলেটরের সাহায্যে করে নিব। 40,000 ইন্টু 75%, তাহলে হয় হচ্ছে 30,000 টাকা। কত হয়? 30,000 টাকা। তাহলে এখানে 30,000 টাকা কি করব? বাদ দিব। 75% গত বছরেরটা বাদ দিয়ে দেব, 30,000 টাকা। তাহলে এই বছরের কত? তাহলে কিভাবে বের করবা? এই যে বাদ গত বছরের, কি লিখবা? বাদ গত বছরের 30,000। তাহলে এই 40,000 থেকে 30,000 গেলে কত? 10,000 টাকা। তাহলে মোট মুনাফা জাতীয় আয়ের পরিমাণ কত হবে? এখন হিসাব করতে হবে। 5,700 ছিল এখানে, আর এখানে 20, আর এখানে 7,30,000, 7,30,000 আর 20, 7,50,000, 7,60,000, 7,65,700, 7,65,700 টাকা। মোট মুনাফা জাতীয় আয়ের পরিমাণ 7,65,700 টাকা। এবার আমরা যেটা নির্ণয় করব ব্যয়ের পরিমাণ, মুনাফা জাতীয় ব্যয়। তো মুনাফা জাতীয় ব্যয় আমি শিরোনামটা অলরেডি লিখেছি। তো ব্যয়ের পরিমাণ দেখো, ব্যবসায়ে মানে যে ব্যয়গুলো নিয়মিত ঘটে, হ্যাঁ। তো এখানে ব্যবসায় মূলধন আনয়ন, পণ্য ক্রয়, বাট্টা প্রাপ্তি, বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্রয়, বিনিয়োগের সুদ প্রাপ্তি, আসবাবপত্র বিক্রিত লাভ, এগুলো একটাও নয়। যে আমদানি শুল্ক পরিশোধ 5,000 টাকা, কি হবে? আমদানি শুল্ক পরিশোধ কত? 5,000 টাকা। তাহলে লিখবো আমদানি শুল্ক, এটা নিয়মিত দিতে হবে পণ্য আমদানি করতে গেলে। আমদানি শুল্ক, তো আমদানি শুল্ক কত টাকা? আমদানি শুল্ক পরিশোধ 5,000 টাকা। তাহলে এখানে লিখতে হবে 5,000 টাকা, মেন কলমে লিখতে পারি চাইলে 5,000 টাকা। তারপর আছে কি? আমদানি শুল্ক পরিশোধ, ব্যবসায়ের জন্য ফ্রিজ ক্রয়, স্থায়ী দীর্ঘমেয়াদী ব্যয়, ব্যাংক হতে ঋণ গ্রহণ, এটা মূলধন জাতীয় প্রাপ্তি, পণ্য বিক্রয় হবে না, বীমা সেলামি হবে না, শিক্ষানবিশ সেলামি, পুরাতন কম্পিউটার বিক্রয় হবে না, ঋণের সুদ প্রদান 5,000 টাকা, এটা মুনাফা জাতীয় ব্যয়, এটা নিয়মিত পরিশোধ করতে হয়। ঋণের সুদ প্রদান, তাহলে লিখবো কি? ঋণের সুদ প্রদান, ঋণের সুদ প্রদান 5,000 টাকা। তাহলে মোট হয় কত? 10,000 টাকা। তাহলে মোট মুনাফা জাতীয় ব্যয় 10,000 টাকা, মোট মুনাফা জাতীয় আয় 7,65,700 টাকা। এইটা হচ্ছে দুটো উত্তর। সো এই হচ্ছে খ নং প্রশ্নের উত্তর। চলো এবার আমরা গ নং প্রশ্নের উত্তরে যাই। গ নম্বরে কি বলছে? মূলধন জাতীয় প্রাপ্তি ও মুনাফা জাতীয় প্রাপ্তি। তো আমরা এটা কেটে দিচ্ছি আপাতত। এখন আমাকে বলো মূলধন জাতীয় প্রাপ্তিগুলো কি হতে পারে। আমরা প্রথমে শিরোনাম দেব মূলধন জাতীয় প্রাপ্তি। মূলধন জাতীয় প্রাপ্তি, ওকে। তো মূলধন জাতীয় প্রাপ্তি খেয়াল করো, যে টাকাটা অনেক দিন পর প্রতিষ্ঠান পেয়ে থাকে, আর এটা 3টা এন্ট্রি পড়লেই হয়। কয়টা? 3টা। এক হচ্ছে মালিক যদি মূলধন দেয়
কোন স্থায়ী সম্পদ বিক্রি করলে আর কারো থেকে ঋণ নিলে। কি বলছি বলো? মালিক মূলধন দিলে সেটা মূলধন জাতীয় ব্যয়, মালিক যদি ঋণ নেয় কোথা থেকে, মানে প্রতিষ্ঠান যদি ঋণ নেয় কোথা থেকে, আরেকটা কি কোন স্থায়ী সম্পদ বিক্রি করলে। তো এই জাতীয় কোনো লেনদেন আছে কিনা চলো দেখি। ব্যবসায় মূলধন আনয়ন, প্রথমে আছে ব্যবসায় মূলধন আনয়ন, তাহলে লিখবো কি মূলধন আনয়ন। কি লিখতে হবে? মূলধন আনয়ন। তো মূলধন আনয়ন কত টাকা? 2,50,000 টাকা। তো লিখে দাও 2,50,000 টাকা। তারপর পণ্য ক্রয় হবে না, বাট্টা প্রাপ্তি, বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্রয়, বিনিয়োগের সুদ হবে না, আসবাবপত্র বিক্রয়জনিত মুনাফা, এটা কি মূলধন জাতীয় প্রাপ্তি না, তাহলে আসবাবপত্র বিক্রয়জনিত লাভ এটা আসবে না। ব্যাংক হতে ঋণ গ্রহণ আসবে কি? ব্যাংক হতে ঋণ গ্রহণ, এটা কিন্তু মূলধন জাতীয় আয়। এই যে আসবাবপত্র বিক্রয়জনিত লাভ যেটা, এটা কিন্তু মূলধন জাতীয় আয়। কিন্তু এই যে আসবাবপত্র বিক্রি করলে বিক্রয়ের যে টাকা, ওইটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি স্থায়ী সম্পদ বিক্রি করলে। এই যে ব্যাংক থেকে ঋণ গ্রহণ, তাহলে লিখি ব্যাংক থেকে ঋণ গ্রহণ কত টাকা? 50,000 টাকা। ব্যাংক হতে ঋণ, ব্যাংক হতে ঋণ 50,000 টাকা। পুরাতন কম্পিউটার বিক্রি করা হয়েছে 10,000 টাকা। এটা একটা স্থায়ী সম্পদ বিক্রি করছে, তাই না? এই টাকাটা মূলধন জাতীয় প্রাপ্তি। তাহলে কম্পিউটার বিক্রয়, কম্পিউটার বিক্রয় কত হবে? 10,000 টাকা। 10,000 টাকা। তাহলে 2,50,000, 3,50,000, 3,10,000 টাকা। 3,10,000 টাকা। এই হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি। এবার দেখব মুনাফা জাতীয় প্রাপ্তির পরিমাণ। দেখো মুনাফা জাতীয় প্রাপ্তি, মুনাফা জাতীয় প্রাপ্তি। তাহলে যে টাকাটা মুনাফা জাতীয় আয়, সেটাও কিন্তু মুনাফা জাতীয় প্রাপ্তি, শুধুমাত্র কয়েকটা টপিক ছাড়া। যেমন আমি যদি বলি মুনাফা জাতীয় প্রাপ্তি কোনটা কোনটা, তুমি হচ্ছে ব্যবসায় মূলধন আনয়ন করতেছো, পণ্য ক্রয়, বাট্টা প্রাপ্তি মুনাফা জাতীয় প্রাপ্তি না, মুনাফা জাতীয় প্রাপ্তি না। বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্রয় হবে না। এই যে বিনিয়োগের সুদ প্রাপ্তি, এটা নিয়মিত পাই, কিন্তু এই যে 40,000 পুরোটাই হচ্ছে 40,000 পুরোটাকে বলবো মুনাফা জাতীয় প্রাপ্তি, আর শুধুমাত্র এই বছরেরটা মুনাফা জাতীয় আয়। তো এই বছরে কত ছিল? 10,000। আর পুরো বছরেরটা হিসাব করলে, মানে পুরো টাকাটা হিসাব করলে 40,000, তাহলে পুরোটাই হচ্ছে মুনাফা জাতীয় প্রাপ্তি। সো কি বলবো? বিনিয়োগের সুদ, বিনিয়োগের সুদ কত? 40,000 টাকা। তো এখানে লিখি 40,000 টাকা। তারপর আছে কি আসবাবপত্র বিক্রয়জনিত লাভ, মূলধন জাতীয় আয়, আমদানি শুল্ক পরিশোধ, ব্যবসার জন্য ফ্রিজ ক্রয়, ব্যাংক হতে ঋণ গ্রহণ, এটা মূলধন জাতীয় প্রাপ্তি। পণ্য বিক্রয় 7,300, পণ্য বিক্রয় কি হবে? পণ্য বিক্রয়, দেখো পণ্য বিক্রয়, তাহলে পণ্য বিক্রয় কি হবে বলো? পণ্য বিক্রয় 7,30,000 টাকা। কত? 7,30,000 টাকা। তারপরে বিমা সেলামি, মুনাফা জাতীয় ব্যয়, বিমা সেলামি। তারপরে হচ্ছে তোমার শিক্ষানবিশ সেলামি। এই যে শিক্ষানবিশ সেলামি টাকাটা, যে পুরো টাকাটা হচ্ছে মুনাফা জাতীয় প্রাপ্তি, পুরো টাকাটা মুনাফা জাতীয় কি প্রাপ্তি, কিন্তু হচ্ছে আমি টাকাটা কি মুনাফা জাতীয় প্রাপ্তি, পুরো টাকাটা যদি, যেহেতু মুনাফা জাতীয় প্রাপ্তি, আর শুধু চলতি বছর যেটা, সেটা হচ্ছে মুনাফা জাতীয় কি আয়, চলতি বছরে মুনাফা জাতীয় আয়। তো এখানে আমি হিসাব করেছিলাম যে গত বছরের 75% 30,000 টাকা, আর এই বছরে হচ্ছে তোমার আয় হচ্ছে 10,000, আর পুরো 40,000কে মুনাফা জাতীয় প্রাপ্তি বলবো। আর এখানে হচ্ছে 50-50, মানে 20,000 টাকা হচ্ছে আয়, আর পুরো 40,000টা প্রাপ্তি, মুনাফা জাতীয় প্রাপ্তি পুরো টাকাটা, আর শুধুমাত্র চলতি বছরেরটা হচ্ছে আয়। ঠিক আছে? তাহলে এখানে দেখো ঋণের সুদ প্রদান, পুরাতন কম্পিউটার বিক্রয়, তাহলে এখানে আছে কি শিক্ষানবিশ সেলামি। তো এখানে লিখে দেই শিক্ষানবিশ সেলামি, শিক্ষানবিশ সেলামি কত টাকা আছে দেখো? শিক্ষানবিশ সেলামি 40,000 টাকা। এখানে লেখো 40,000 টাকা। তারপরে শিক্ষানবিশ সেলামি 40,000 টাকা। পুরাতন কম্পিউটার বিক্রয় আসবে না, ঋণের সুদ প্রদান আসবে না। পুরাতন কম্পিউটার বিক্রয় এটা মূলধন জাতীয় প্রাপ্তি, ঋণের সুদ প্রদান এটা মুনাফা জাতীয় ব্যয়। এখন একটা তোমার কাছে প্রশ্ন জাগবে, স্যার আপনি যেগুলো মুনাফা জাতীয় আয়ের মধ্যে লিখছিলেন সেই এন্ট্রিগুলো এখানে লিখেছেন মোটামুটি। কি কি লিখেছি? যেমন বাট্টা প্রাপ্তিটা লিখি নাই। কথা হচ্ছে স্যার এটা বাট্টা প্রাপ্তিটা কেন লিখেন? এটা তো আয়। আমি বলছিলাম যে মুনাফা জাতীয় আয় আর মুনাফা জাতীয় প্রাপ্তি সেম জিনিস, একটু পার্থক্য। কি পার্থক্য স্যার? এই যে বিনিয়োগের সুদ 2-3 বছরের একসাথে, আর শিক্ষানবিশ সেলামি 2-3 বছর, এই 2-3 বছরের একসাথে প্রাপ্তি, আর চলতি বছরের আয়। তাছাড়া এই যে পণ্য বিক্রয় এটাও কিন্তু একটা প্রাপ্তি। তাহলে বাট্টা প্রাপ্তি এটাও তো একটা প্রাপ্তি স্যার। না, বাট্টা প্রাপ্তি না, এটা নগদ টাকা আমি পাচ্ছি না ইনস্ট্যান্টলি। তুমি মনে করো তুমি যে আমার ক্লাসটা দেখতেছো, তুমি আমার কাছে টাকা পাও, তুমি আমার কাছে কি পাও? টাকা পাও। তুমি আমাকে বললা স্যার আপনার কাছে তো আমি 2,000 টাকা পাই, আপনি আমার টাকাটা এখন দিয়ে দেন, আপনি আমি 200 টাকা ছাড় দিচ্ছি।
তা আমি 1800 টাকা তোমারে দিছি, তাহলে তুমি আমার কত ছাড় দিছো? 200 টাকা। আচ্ছা 200 টাকা যে ছাড় দিছো, তুমি কি আমার নগদ টাকা দিছো নাকি ভাই আপনি পাইতেন আপনার টাকা এটা দিলাম? তাহলে আমি তো পাই নাই, আমার আয় হয়েছে 200 টাকা, আমার আয় হয়েছে, কিন্তু আমি তো নগদ টাকাটা হ্যান্ড ক্যাশ পাচ্ছি না। আমি যখন তোমাকে 1800 দিচ্ছি, প্রাপ্তিটা হচ্ছে কি নগদ টাকা হ্যান্ড ক্যাশ চলে আসতেছে। কোনটা আয় হচ্ছে, ঠিক আছে আয়ও হবে, কিন্তু টাকাটা আসতেছে কিনা, আয়ের মাধ্যমে টাকাটা আসতেছে কিনা। তো এখানে বিনিয়োগের সুদ দেখো, আমি পুরো 40,000ই কিন্তু এখন পাচ্ছি হাতে। আমি কত টাকার নগদ হাতে পাচ্ছি সেটা হচ্ছে আমার কথা, আমি কোন বছরেরটা পাচ্ছি সেটা বড় কথা না। এটাও তো পণ্য বিক্রি করে টাকাটা কিন্তু আমি হাতে পাচ্ছি। মানে টাকা যদি আসে তাহলে সেটা হচ্ছে প্রাপ্তি। তাহলে এইখানে টাকা আসতে হবে, টাকা আসতে হবে। তো আমি এই বার্তা প্রাপ্তি যে, এটা কিন্তু টাকা আসে নাই, আমার আয় হয়েছে কিন্তু টাকা আসে নাই। এই টাকা আয় যত সময় মানে আয় হইলে সেটা আয়ের ঘরে যাবে, মুনাফা জাতীয় আয়, কিন্তু প্রাপ্তির ঘরে আসতে হলে সেটা টাকা আসতে হবে, এটা মাথায় রাখবা। ওকে, তো এইগুলো হচ্ছে মুনাফা জাতীয় প্রাপ্তি। এখন আমরা এটা যোগ করে দিব, 40,80,000 আর হচ্ছে 7,30,000, তাহলে 8,10,000 টাকা, 8,10,000 টাকা। তাহলে এই দুটো একসাথে যোগ করে দিলে এটা হচ্ছে মোট মুনাফা জাতীয় প্রাপ্তির পরিমাণ। তো আশা করি তোমার কাছে ক্লাসটা ভালো লেগেছে। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, মতামত থাকলে তো কমেন্ট করে জানিয়ে দিও, আর দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দাও। আর হচ্ছে তোমার প্রত্যেকটা ক্লাস একটু নিয়মিত দেখো, কোন টপিক নিয়ে আলোচনা করতে হবে, কোন টপিকটা বুঝো না সেটা আমাকে একটু কমেন্টে লিখে দাও। তোমার ক্লাসে কোন পড়াটা দিচ্ছে, আমি চাই নিয়মিত তোমাদের পড়াগুলো কমপ্লিট করে দেবো ইনশাল্লাহ। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।